যে আমার ছেলে বিয়ে দেওয়ার পরে আপনার ও ঘর সংসার করছে 7-8 বছর। আচ্ছা। সংসার করার পর আপনার তার একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। আচ্ছা। তো হওয়ার পরে আপনার বেশ কিছুদিন সংসার করার পরে তার স্ত্রী হঠাৎ করে মনে করেন যে আরেকটা ছেলের সাথে পরকে লিপ্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো সেটা আমরা জানতাম না, পরে আস্তে আস্তে আপনার গিয়া মানে বুঝতে পারলাম যে মানে আমি না আমার গিন্নি বুঝতে পারছে যে ওর ওয়াইফ আরেকটা ছেলের সাথে কথা বলে মানে মানে একটা ই চলতেছে। আচ্ছা। ওর বাইরে ভাই আমরা যখন ওনাকে একটু সম্পর্কটা দেখতে গেলাম যে সত্য কিনা, পরে সে ধরা খাইলো। ধরা খাওয়ার পরে সে প্রথম অস্বীকার করছিল, পরে যাই হোক তার আব্বা তার আব্বা নাই তার আম্মাকে আবার জানানোর পরে সে আসলো, আসিয়া প্রথম অস্বীকার করছে। পরে আপনার গিয়া তার বোন জানতো, তার বড় বোন জানতো যে ওই ছেলেটার সাথে পরকে ছিল। আচ্ছা। পরে স্বীকার করছে আপনার। স্বীকার করার পরে আপনার গিয়া মানে আমাদের সাথে সম্পর্ক মানে যখন স্বীকার করার পরে আমরা ওইটা ওর মারে বললাম। ওর মা পরে মেয়ে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে তো এই ধরনের কাজ করে, তো সংসার তো সে করতে চায় না বা করবেও না। আমার ছেলের জিজ্ঞেস করলাম, তো আমার ছেলে হয়তো কিছু যাই না জানতো, না জানা রাত করে থাকতো আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন তো মনে করেন যে মেয়েটা পরে নাতিদের দিকে চাই আমরা দুইবার সেক্রিফাইস করছি যে তাকে যে দেখি মানে ভালো করা যায় কিনা চেষ্টা করছি, যে দেখলাম যে না সে মানে টু টাইমস করার পর যে ওই ছেলের সাথে আসক্ত, মানে ওইভাবে কথা টথা বলে। ই করার পরে আমার ছেলেটা মনে করেন যে বউর প্রতি খুব দুর্বলতা আছে আর কি। আচ্ছা। হ্যাঁ, থাকার পরে আপনার আমরা ওরা বুঝাইলাম যে তুমি মেয়েকে নিয়ে তো সংসার করতে পারবে না, ও তো অন্যজনের সাথে দেখা যায় আসক্ত হয়ে গেছে, তো তুমি এখন ওরা কি করবা। পরে বাধ্য হয়ে সে মানে মানে তার সে ওই মেয়েটা চলে গেল, চলে গিয়ে পরে আমার ছেলে ডিভোর্স দিয়ে দিল। আচ্ছা। ডিভোর্স দেওয়ার পরে আপনার বছর 2-3 যাওয়ার পরে সে আদালতে মামলা করেছিল, যদি আমাদের দোষ নাই সে মামলা কার্যকরী করতে পারে নাই। মানে মেয়েটা ওই মামলা মামলাটা- করেছিল, ওর স্ত্রী জি? মামলা করেছিল। সরি, ওর স্ত্রী মামলা করেছিল। হ্যাঁ পারিবারিক আদালতে মামলা করেছিল আর কি। মানে সে তার ক্ষতিপূরণ এবং মানে এটি করে মানে সে নিজে ছাড়তে ছেড়ে দিয়ে গিয়ে আবার তা আমার ছেলের বিরুদ্ধে একটা মামলা করছিল আর কি। সেই মামলাটা কিসের মামলা ছিল? নারী নির্যাতন? মামলা করে সে ক্ষতিপূরণ চাইছে যে ওই ছেলের ভরণ পোষণ এবং তার যে মানে যে মানে ওই যে 5 লাখ টাকা কাবিননামা ছিল, আচ্ছা সেই টাকাটা সে দাবি করছে আর কি। আচ্ছা। আচ্ছা পরে আমরা আবার 12 লক্ষ টাকা স্বর্ণ দিছিলাম। আচ্ছা। আদালতে যখন জানাইলাম, সাক্ষী দিলাম, পরে আপনার মামলাটা তারা টিকাইতে পারেনি। আচ্ছা। তারা ইচ্ছাকৃত ভাবে মামলাটা উদ্যোগ করে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার নাতির ভরণ পোষণ চাওয়ার পরে আমি আমার নাতিকে আমরা ওই ভরণ পোষণের খরচ যা লাগে সেটা অর্ধ পর্যন্ত দিতেছি। তো এখন হচ্ছে কি ম্যাডাম, আমি মেয়েটা এখন তো আমার ছেলেটাকে বিয়ে দিলে ও তো বিয়ে অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। মেয়েটা বিয়ে করেছেন? জি, মেয়েটা অন্য জায়গায় ওই যে ছেলের সাথে পরকিয়া ছিল সেই সাথে বিয়ে হয়েছে? 2টা বাচ্চা আছে। আচ্ছা। পরে ভাই দেবে জানতে পারে, মানে বলছিল যে বাচ্চাটা ছেড়ে দিয়া ওকে বিয়ে করার কথা। পরে সে বাচ্চা ছাড়ে ওঠে, এই মেয়ে ছেলে গেছে বিয়ে বসে নেই, অন্য জায়গায় বিয়ে করছে আর কি। আবার আচ্ছা আচ্ছা। অন্য জায়গায় বিয়ে করার পর পরে আমার ছেলের সাথে আর আমরা যোগাযোগ করতে দেই নেই। আমার নাতিটার সাথে মাঝে মাঝে কথা বলি, তার খরচপাতি দেই। তারপর আপনার আমার ছেলেও মাঝে মাঝে একটু কথা বলে, আমি বেশি একটা বৃত্তি দিই না। তো এখন সে আমাদের এখন আমার ছেলেটা তো মনে করি যে এখন বিয়ে করে নাই, মানে তার প্রতি হয়তো এখন আছে আর কি। এখন আমরা কিভাবে মানে তারা এখান থেকে ফিরে আনতে পারি আর কি। আমরা চাচ্ছিলাম যে ম্যাডাম আপনার ঠিকানা যদি পাইতাম তো ছেলেটা নিয়ে আপনাদের সাথে ছেলেটা কি ওই মেয়ের প্রতি এখনো আকর্ষণ বোধ করছে, ওর যে স্ত্রী, প্রাক্তন স্ত্রী? হ্যাঁ, মনে হয় কিছুটা এখনো দুর্বলতা আছে আর কি। আপনার যেহেতু ছেলেটা বয়স হয়েছে, তো 9 বছর হয়েছে, ছেলেটা ওরা আবার বুঝায়। কিন্তু এখন তো আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, বাচ্চা হয়ে গেছে, ওই ঘরে একটা মেয়ে হয়ে গেছে। এখন তো আমরা ওই মেয়েটার পক্ষে তো সম্ভব না ম্যাডাম না।
এটা কিভাবে হয়? বাচ্চাটা কি মায়ের কাছে, যে দুজনের মা? হ্যাঁ, ওর মা নিয়ে গেছে বাচ্চাটা। আমরা বহু চেষ্টা করেছি আনার জন্য, কিন্তু বাচ্চাটা আমরা মানে আনতে পারতেছি না। আসা যাওয়া কি করে? দাদা দাদির কাছে আসা হ্যাঁ যাওয়া করে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে গত ঈদে আসছিল আপনার। আচ্ছা আচ্ছা। আমি ওকে স্কুল খরচ করে দিয়ে আমার গাড়ি দিয়ে এবার আমি দিয়ে আসছি নানির বাড়িতে। আমি অবশ্য দূরে দিয়ে আসছি নানির টেলিফোন থেকে, মানে কাছে বাসা কাছে, হাতে ছেড়ে দিয়ে চলে এসেছে। ছেলে বলছে যে ও এখন বিয়েতে মত নাই, ওর ও বিয়ে করতে চাইছে না, না। বিয়ে করতে চাচ্ছি অবশ্য। আর বিয়ে করার পর আমরা ভয় পাচ্ছি যে যদি আবার মেয়ের সাথে হয়ে যায়, এঙ্গেজ হয়ে যায়, তাহলে আরেকটা মেয়ের লাইফ নষ্ট হবে না। এখন তাকে আমরা একটা মানে ট্রিটমেন্ট করে মানে ওখান থেকে কিভাবে মানে ফেরানো যায় ম্যাডাম, সেটা একটা পরামর্শ চাচ্ছিলাম। মানে কি করে বোঝা যাচ্ছে যে ওই মেয়েটার প্রতি এখনো অনুরক্ত আছে? এটা বোঝা যাচ্ছে কেমন করে? আবার আমি আম্মা বলে আর কি মাঝে মাঝে যে ওই টেলিফোনে নাকি একটু মানে হয়তো বেশি কথা বলে না, একদিন কথা বলতে মানে শুনছে, পরে বলছে কথা বললা কেন। সে বললো যে আমি ওই যে ছেলেকে টাকা পয়সা কিছু দিয়েছিলাম কি একটা কেনার জন্য, ওটা আমাদের পরামর্শ চেয়েছে, এই জন্য কথা বলছে। তুমি মিথ্যা কথা বলে কেন, ছেলেটা একটু অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে। চাকরি করতো আগে, এখন চাকরিও করতে চায় না, কাজও সে মন করতে পারে। ও ছেলে এখন তাহলে কিছু কাজও করছে না? হ্যাঁ হ্যাঁ, চাকরি করতো আগে, একটা ব্যাংক হাউসের মানে মার্কেটিং ম্যানেজার ছিল। এখন আর কাজও করতে চায় না, কোনো যেতেও চায় না। সমস্যা হয়েছে কি আপনার এটা নিয়ে মানে কোনো কথা শোনাতে পারতেছে না। ও তাহলে মানে মানে কোনো ব্যস্ততা জীবনে, তাহলে এখন ব্যস্ততাটাও বাদ দিয়ে দিয়েছে, তাই তো? ব্যস্ততা ম্যাডাম, এখন আমি চাচ্ছিলাম তার একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য। এখন ব্যবসা বাণিজ্যটা আমার মনে হয় সে ঠিক মতো করতে পারবে না। তার যে মন মানসিকতা, তার মায়ের সাথে খুব বিহেভ খারাপ করে, কথাবার্তা খারাপ বলে, মানে ছোট কথা বলে বেশি। আমার সাথে হয়তো বই একটু কম বলে, কিন্তু ওর আম্মার সাথে খুব খারাপ ব্যবহার করে। সারাদিন ও কিভাবে কাটায় ছেলেটা? সারাদিনে হয় কি, আমার মনে হয় রাত্রে সে মানে ওই ইন্টারনেটে হয়তো বেশি একটা করে সময় লস করে। দিনের বেলা আপনার সকালে নাস্তা টাস্তা একটু দিলে খায়, ঘুমায়, সারাদিনে ঘুমায় পর্যন্ত। মানে কি করছে রাত্রেবেলা, কি ঘুমাচ্ছে না? রাত্রে ম্যাডাম ঘুমায় না, এই সমস্যাটা এখানে। মানে আর সিগারেটের নেশে আছে, সিগারেট খায়, আর রাত্রে সারাত্রি ওই ইউটিউব দেখে, ইন্টারনেটে হয়তো কিছু দেখে নাই। এখন এটা থেকে কিভাবে একটা মানে একটা ফিরানোর ব্যবস্থা করা যায়, পরামর্শ চাচ্ছিলাম। আচ্ছা, মেয়েটা যে অন্য একটা ছেলের সাথে সম্পৃক্ত হয়ে গেল, মেয়েটার কোনো অভিযোগ ছিল ওর হাজবেন্ডের ব্যাপারে, সেটা কি শোনা হয়েছে? আমরা তো ওই মেয়েটার বাপ থাকাকালীন এরকম কোনো ব্লেম পাইনি। বাপটা মারা যাওয়ার পরে মানে তার মা প্রতি বেশি হয়, তার মা তারা লাই দিয়া মানে নষ্ট হয়ে ফেলছে, পরে মেয়েটা অন্যদিকে এই ধরনের আসক্ত হয়ে যাওয়া। কিন্তু মেয়েটার কোনো অভিযোগ ছিল কিনা? মেয়েটার অভিযোগ মানে কি, সে কয়েকটা ছেলের সাথে তারা মানে ছিল। তার হাজবেন্ডের ব্যাপারে কোনো অভিযোগ ছিল কিনা? না, হাজবেন্ডের ব্যাপারে সে এমনি কিছুই বলে নাই। মানে হয়তো মাঝে মাঝে ওই মানে একটু কথা বললে মানে একটু কম শুনতো আর কি। মানে ছেলে ওই রকম ভাবে মানে এমনি উচ্চ স্বরে কথা বলতো না, মানে খারাপ কথা বলতো না। যা স্যালারি পাওয়ার পরে টাকা পয়সা যা দরকার সেটা সে দিত। হ্যাঁ, মানে এই ধরনের কিছু করতো না। কিন্তু মেয়েটা কেন যে এরকম হইলো বুঝতে পারলাম না। এখন সে আফসোস করে, অবরঞ্চ এখন সে বলতেছে যে আমার ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, আমাদের সাথে বাস সব চাইছিল। কিন্তু এই ধরনের ভুল করার পরে মনে করেন যে একবার গেছে, দুইবার আমরা মানিয়ে নিয়েছি, তিনবারের মাথায় আমরা ম্যাডামটা আদি করতে যাচ্ছি না যে না, এটা যদি আমার ছেলেটা নিয়ে ভবিষ্যৎ তারা আমরা না থাকলে হয়তো তার মানে সমস্যা হইতে পারে আর কি। আপনার কি একটাই ছেলে নাকি আরো সন্তান আছে? আমার সন্তান আছে, আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, 2 ছেলে বিয়ে দিয়েছি, আপনার মেয়ে বিয়ে দিয়েছি। এক ছেলে দেশের বাইরে থেকে। এই ছেলেটা কি বড়? না, আমার এই ছেলেটাই বড়, যে ছেলেটার কথা বলছি ওই বড়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমাদের কাছে কি প্রশ্নটা এটাই যে ছেলেটাকে কিভাবে আমরা আর একটু সুস্থ জীবনে নিয়ে আসতে পারি, এরকম? সরি ম্যাডাম, মানে ওর আম্মা বলতে কাউন্সিলিং করার জন্য। তো আমি বললাম যে কাউন্সিলিং এটা অত বয়স নাই, 42 বছর হয়ে গেছে, এখন কাউন্সিলিং ধরবে কিনা বা কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। জি 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 ম্যাডাম, ঠিক আছে, অনেক কোনো প্রশ্ন নেই। ফাইজার প্রশ্ন আছে?
একটা হচ্ছে আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে ছেলের ব্যাপারে, মানে আপনার ছেলে বলেছে যে ছেলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ওনার সন্তানের মায়ের সাথে কথা বলেছেন, এবং এখানে আপনার স্ত্রী ম্যাডাম, এটা নিয়ে ওনাদের একটা কথা কাটাকাটি হয়েছে। তো উনি তো ওনার সন্তানের সাথে তাহলে যোগাযোগ করার মাধ্যমটা কি? হ্যালো, জি জি আমি লাইনে আছি। জি, ওই যে প্রশ্ন করেছে একটু। মানে আপনার ছেলে যে তার সন্তানের সাথে যোগাযোগ করবে বা তার কোনো একটা কিছু প্রয়োজন হলে সেই বিষয়গুলো যে জানবে, সেই যোগাযোগের মাধ্যমটা কি? জি একটু একটু টেলিভিশনের সাউন্ডটা, টেলিভিশনের ভলিউমটা শূন্য করে দিতে হবে। জি জি ম্যাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলে তার সন্তানের সাথে যখন যোগাযোগ করবে, ও যেহেতু এখনো খুবই ছোট শিশু, তার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? যোগাযোগ ওই যে আমার ছেলে মাঝে মাঝে ওই যে আপনার স্কুলের টাকা বসার জন্য টেলিফোন করে আব্বার সাথে কথা বলতে চায়, মানে তারা বাপ ছেলে কথা বলতে চায় আর কি। ওই ফাঁকে হয়তো তার মা আবার চান্স নিয়ে নিতে চেয়েছে আর কি আপনার। মানে এটা আপনাদের ধারণা? কারণ উনি তো জি। ওনার ওই হাজবেন্ডের সংসারেই আছেন বা ওখানে ওনার সন্তান ওই আছে। হাজবেন্ড ম্যাডাম এখন আর নাই। সেও ওইখান থেকে ছেলে মেয়েটা হয়ে যাওয়ার পরে তার চরিত্র দিক দিয়ে বা তার কথাবার্তা শোনার বিদায় সেও তাকে হয়তো ডিভোর্স দিয়ে চলে গেছে আর কি। মানে এগুলো ধারণা আপনাদের? না না, চরিত্রটা খুবই মানে চরিত্র চারিত্রিক দিক সেটা দিয়ে বলিনি, খুবই ওই খারাপ হয়েছে। হাজবেন্ডের সাথে যে উনি নেই, উনি যে ওনার প্রথম স্বামীর সাথে যে সন্তান এবং পরের স্বামীর সাথে যে সন্তান, এদেরকে নিয়ে একা আছেন, অথবা উনি চেষ্টা করছেন, এগুলো আপনি বলছেন হয়তো, তার মানে এটা আপনারা ধারণা করছেন? আমি ওটা জানতে চাচ্ছি, জি জি ম্যাম। আপনারা ধারণা করছেন। আর একটা জি, বিষয় বুঝে নাই হলো, প্রশ্নটা। আচ্ছা, এখন যে মেয়েটির হাজবেন্ড যে বিয়ে করেছে, মেয়েটি আরেকটা, ওই না মেয়েটির না না, বিয়ে দিই আমরা বিয়ে দিই নাই। না না না, ওই ওর জি। স্ত্রী, ওর প্রাক্তন স্ত্রী যে ওর আরেকটা বিয়ে- হাজবেন্ড এখন আমি শুনতে পাই যে ভাই একদিন আমার সাথে কথা হয়েছে, সে নাকি মালয়েশিয়া চলে গেছে। ও যাকে তারপর পরে তার- বিয়ে করেছিল। হ্যাঁ হ্যাঁ, পরে বিয়ে করার পরে একটা মেয়ে হয়ে যাওয়ার পরে মালয়েশিয়া চলে গেছে ওই ছেলেটা। তার সাথে আর মেয়েটার ছেলের না, বউয়ের আর এখন আর সম্পর্ক নাই। তাদের আমার নাতিটা আসছিল, এবার ঈদে আপনার জিজ্ঞাসা করলাম, বললো যে ওই ভদ্রলোক আর আসেনি। আর 10 বছর পড়ছে তো, 9 বছর গিয়া বললো যে ভদ্রলোক আর আসেনি না দাদা ভাই। হুম। তো উনি ওই একটা মেয়ের 1 বছর হয়েছে, তা এখন তার সাথে আর নাকি যোগাযোগ নাই। ওই ছেলেটা নাকি বলছিল বাপ মার সাথে যাওয়ার জন্য, সংসার করার জন্য। সে তার অভ্যাস খারাপ, সে তার মায়ের সাথে থাকতে চায় এবং মার সাথে সব কিছু করে এই সংসারটা তার মার সাথে মেনে থেকে খারাপ হয়ে থাকে আর কি। তো এই আর কি তার নেচারটা এই ধরনের, যে সে তার আচ্ছা, মায়ের আপনাদের কি মনে হয় যে আপনার ছেলে এখনো ওকে ভালোবাসে? আমার ছেলে তো ম্যাডাম মানে বিয়ে প্রথম করছে, মানে প্রথম সংসার হিসাবে তো ধরো সোজা মানে শান্তপ্রিয় না ছিল। না, ঠিক আছে, আমরা এক কথায় উত্তরটা যদি নেই যে ওকে এখনো, ওর প্রাক্তন স্ত্রীকে কি এখনো ভালোবাসে বলেই মনে হচ্ছে? ওর প্রতি এখনো অনুরক্ত কিনা? ওর মনটা এখনো ওর প্রতি হয়তো কিছুটা ম্যাম হয়তো থাকতে পারে আর কি, কিন্তু আমরা বুঝছি যে এটা তোমার জীবনে মানে তোমার লাইফটা যাবে না তোমার সাথে, ওই মেয়ের লাইফটা যদি আসে হবে এটা তো তো তোমার হয়তো আপনাদের সম্পর্ক ধারণা। আমার প্রশ্নটা ছিল যে ছেলেটা এখনো দুর্বল বোধ করে কিনা স্ত্রীর প্রতি বা প্রাক্তন স্ত্রীর প্রতি। কিছুটা আছে হয়তো ম্যাম, কিছুটা কিছুটা আছে। থাকতে পারে হ্যাঁ। আর কি। এখন আমরা এটা কিভাবে ফিরে যেতে পারি, ফিরে না আসা না, সেটা তো ফেরানোটা তো খুব কঠিন, মানে কাউকে যখন কেউ ভালোবেসে ফেলে ওটা তো চট করে তো ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়, মনটা তো ওখানে আটকা পড়ে থাকে। আমরা আলোচনা করছি, অনেক অনেক ধন্যবাদ ফোন করার Yes, জন্য। thank you. আমরা আলোচনা করছি, আমাদের আলোচনাটা শুনলে ভালো হয়। ওকে, কাকে আগে বলবো মাকসুদ? আপনি যে শেষ যে প্রশ্ন করেছেন, আসলে এখানে অনেক কিছু যুক্ত আছে। কারণ তাই উনি তো বলেছেন যে ওনার প্রাক্তন স্ত্রী হলো, তার প্রতি একটা ভালোবাসার ইয়ে রয়েছে, এবং ওনাদের আরেকটা কঠিন বিষয় হচ্ছে সন্তানের জন্য ওনাদের কমিউনিকেশনটা কিন্তু রাখতে হবে। বাবা হিসেবে উনি তো ফাদার রোল তার নষ্ট হয়ে যায়নি, বাই বর্ন উনি কিন্তু ওনার সন্তানের বাবা। ফলে এই জিনিসটাকে কানেক্ট করতে গেলে ওনার ওয়াইফের সাথে কিন্তু যোগাযোগ হবে।
প্রথম কথা হলো যে এখানে আসলে সন্তানের যে বলেছেন মানে সহজ সরল যেটাই হোক না, ভালোবাসা তো একটা ভিন্ন বিষয়। একদম। মানে উনাকে ওনার ছেলেকে, মানে ভদ্রলোক যিনি ফোন করেছেন, ওনার ছেলে তো আজকে এখানে উপস্থিত নাই, ওনারও হয়তো বা অনেক ধরনের ওপিনিয়ন, অনেক ধরনের ফিলিংস, অনেক কিছু রয়েছে। তো আমরা একটা জিনিসকে বলি যে এটাকে আমাদের ভাষায় বলে যে হিল হওয়া আর কি। মানে এই যে তার একটা বিচ্ছেদ, এটা তার জীবনের একটা বড় কষ্ট মানে হতে পারে। হিল হওয়া মানে ভিতরে ক্ষতটাকে মানে সারিয়ে তোলা, সারানো আর কি। সারানো। সেই সারানোটা যদি না হয়ে থাকে, মানে সেটার জন্য আসলে ছেলেকেই সিদ্ধান্ত নিতে হবে দিন শেষে গিয়ে। ফলে সময়টা যদি আরো যায়, বিয়েটা আসলে যে ওনারা বলছে, আবার যদি ওনার মনের বিরুদ্ধে আবার বিয়ে শাদীর কথা চিন্তা করা হয়, আর ওনার যদি এই জিনিসটা যদি পুরোপুরি ক্ষতটা না সেরে যায়, তাহলে কিন্তু আবারও কোনো একটা সমস্যা হতে পারে। সেটাই। তো আমরা যেটা বলি যে এজ এন প্রাপ্তবয়স্ক হিসাবে ওনার এই জায়গাটা ম্যানেজ করার দায়িত্বটা ওনার উপর ছেড়ে দেওয়া। মানে আমি জাজমেন্ট করছি না, যতটুকু মনে হয়েছে যে ওনারা আসলে ছেলেকে নিয়ে যতটা না চিন্তিত, ছেলে হয়তোবা তার কষ্ট দুঃখ নিয়ে হয়তোবা আরেকটা জগতের মধ্যে সে আছে, আবার তার একটু আনহেলদি লাইফস্টাইল রয়েছে, স্বাস্থ্যকর জীবন যাপন করছে না কিন্তু। ফলে এই জায়গাটা আসলে যেমন উনি বলছিল যে বয়স 40 হয়ে গেছে, কাউন্সিলিং কাজ করবে কিনা। তো আমাদের একটু ভিন্নতা রয়েছে, যে উনি যেভাবে আসলে বাবা হিসেবে চিন্তিত থাকবে, মা হিসেবে চিন্তিত থাকবে, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু দিন শেষে তো আমার 40 ইয়ার্সের একটা ছেলেকে, তাকে দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে। তো অনেক সময় ওনার পার্সোনালিটি অনুযায়ী যদি সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, তাহলে সেইখানে একজন প্রফেশনাল কিন্তু ওনাকে হেল্প করবে ওনার সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। এবং এই ইস্যুটা নিয়ে ওনার মনের ভিতরের যে বিষয়গুলো রয়েছে, বাবা যেভাবে বলছে, ছেলেও কিন্তু সেটা ওখানে গিয়ে শেয়ার করতে পারে। ফলে ওনার সেই ভালনারেবিলিটিটাকে হিল করার জন্য প্রফেশনাল হেল্পটা আসলে আমার কাছে মনে হয় যে জরুরি। কারণ বাংলাটা বলো, তার যে মানে মনোকষ্ট বা দুঃখ বেদনা রয়েছে আর কি, এটা নিয়ে উনি যে সাফার করছে, অথবা উনি যে বিপর্যস্ত অবস্থায় তৈরি হয়েছে, কারণ এটা সেটেল ডাউন দরকার। কারণ আমরা একটা দায়িত্ব থেকে উনি কোনো না কোনোভাবে দূরে সরে এসছে, আবার একটা দায়িত্বই কিন্তু নিতে হবে, কারণ একটা বিয়ে মানে তো একটা রেসপন্সিবিলিটি। উনি জীবনযাপন কিছু করছে না কিন্তু এখন, ফলে আরেকজন যিনি ওনার লাইফে আসবে, উনিও হয়তো বা কিছু জিনিস চাইতে পারে। আরেকটা যেটা বিষয় রয়েছে, আপনি প্রশ্ন করেছিলেন, এগুলো হয়তো বা ছেলে অনেক সুন্দর আনসার করতে পারবে, যে ওনার ওয়াইফের কোনো অভিযোগ ছিল কিনা, যদি থেকে থাকে, এবং উনি যদি সেই বিষয়গুলো আসলে জেনুইনলি সমস্যা হয়ে থাকে, এগুলো কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে নেক্সট লাইফ পার্টনার যিনি আসবে, উনিও হয়তো বা সেম ইস্যুগুলোকে তুলতে পারে, আমরা জানি না। ফলে এইটা আসলে কাউকে দোষারোপের জন্য না, কারণ জীবনের এই ধরনের সিদ্ধান্তগুলো অনেক ক্রুশিয়াল হয়, এবং আমাদের এক একটা সময় এই সিদ্ধান্তগুলো আমাদের জীবনে অনেক চেঞ্জও কিন্তু আনে। পজিটিভ হলে তো পজিটিভ, কারণ আবার নেগেটিভ হলে ওনার জন্য কষ্ট হবে। আরেকটা হচ্ছে যে ওনার বাচ্চা, যেহেতু সন্তান আছে, সন্তানের কিন্তু ভরণ পোষণ সব কিছু উনি কানেকশন করছে, বাবা হিসেবে কিন্তু রেসপন্সিবল। ফলে আমরা আরেক জায়গায় যদি ওনাকে ফোর্স করে বিয়ে দেই, তাহলে এই বাচ্চাটার জীবনও কিন্তু একটা বিপর্যয় আসবে, কারণ চিলড্রেন তো আসলে কোনো দোষ করেনি, কথার কথা। তাহলে সেই অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। আমি অ্যাজ এ প্রফেশনাল বলতে চাই, যে বাবা যেভাবে বিষয়গুলোকে দেখছেন, সন্তান তার চোখ দিয়ে অ্যাজ এ অ্যাডাল্ট 40 বছরের, আমাদের বিশ্বাস করতে হবে যে আমার ছেলেও প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো বা উদ্দীপ্ত হবে, প্রফেশনাল হেল্পটা নিতে পারে, কারণ এটা সবচেয়ে বেশি বেটার হবে। কারণ তা নাহলে একসময় সেই ছেলে বাবাদেরকে দোষারোপ করতে পারে। আজকে যদি মা বাবা জোর করে বিয়ে দেয়, এটা যদি ঠিকমতো কাজ না করে, তখন বলবে যে তোমরাই তো আমাকে বিয়ে দিয়েছো, মানে আগের বিয়েটার জন্য তোমরা দায়ী, আবার এখন আমি কিছু করি নাই, তোমরা জোর করে আমাকে বিয়ে দিও। তাহলে উনার আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য একটু সময় লাগলেও, কারণ একটু সময় নিয়ে উনি যদি এই জিনিসগুলো রিকভার করতে পারে, ওনার লাইফের জন্য এটা অনেক বেশি বেটার হবে, পরবর্তী দাম্পত্য জীবনে যুক্ত হলেও বেটার হবে। আর ওনার একজন সন্তান আছে, যার কোনো দায় নাই এখানে, সেও কিন্তু উপকৃত হবে। একদম। সেই ছেলেটা তো থাকেও না, মার কাছে থাকে, সেখানে মার আবার পরবর্তী স্বামী যে ছিল, সেও চলে গেছে। ওই বাচ্চাটার কিন্তু কোনো অভিভাবকও ঠিক মতো হয়নি, তাই না? বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। ফায়জা, এখানে একটা বিষয় যেটা উনি বলছিলেন, যে আমরা কিন্তু শুনছিলাম 42 বছর একজন বয়স্ক ব্যক্তির তার জীবনের সমস্যা নিয়ে তার বাবা মা কিভাবে বিষয়টাকে দেখছেন। তো এই জায়গাটা আমার কাছে খুব লাগলো, যে যখন মানে উনি বলছিলেন যে ওনার সন্তান বলেছে, ওনার ছেলে খুব স্পষ্ট করে বলেছে যে ওর কিছু একটা কিনতে হবে, সেটার জন্য কথা বলছিল তার সন্তানের মায়ের সাথে, সেটা নিয়ে আবার তার মায়ের সাথে দ্বন্দ্ব, যেটা বলছিলেন যে ওনার ছেলের সাথে তার ওয়াইফের আর কি মায়ের সাথে সম্পর্কটা বেশ খারাপ, ওনার সাথে খুব একটা হচ্ছে না। আরেকটা বিষয়, ছেলের সাথে তার মায়ের সম্পর্কটা খারাপ, মানে ওনার স্ত্রীর সাথে ওনার ছেলের সম্পর্কটা ভালো যাচ্ছে না, বেশ ঝগড়া লাগছে, রেগে যাচ্ছে। এটা একটা জায়গায় যে 42 বছর বয়স্ক একজন মানুষ তো
প্রাপ্তবয়স্ক, তার জীবনে সে তার সন্তানের সাথে কখন যোগাযোগ করবে বা প্রাক্তন হতে পারে, তার সাথে কথা বলার যে জায়গাটা সেটার তো সিদ্ধান্ত সম্পূর্ণ সে নেবেন। একদম। সেই জায়গাটাতেও যখন প্রত্যেকটা জায়গায় বাবা মারা এভাবে করে, যে একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার বিকাশের, যেটা আমরা বলি যে যত বড় হতে থাকবে তাকে ওই সুযোগ এবং স্থানটা করে দিতে হবে যেন তার নিজস্ব চিন্তা শক্তি এবং তার নিজস্ব একটা কোপিং মেকানিজম, যে কোনো খুব স্ট্রেসফুল, খুবই চাপ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে যেন সে ওটা ম্যানেজ করবে, তার ভেতরে যে রিসোর্সগুলো আছে বা তার যে ক্যাপাসিটি আছে সেটা। কিন্তু সেখানে যদি সবসময় কেউ একজন এসে সমাধান করে দেয়, সেখানে কিন্তু আমার কাছে একটা মনে হয়েছে যে ওনার ভেতরে কি কোনো একটা নেতিবাচক একটা কোপিং মেকানিজম এসেছে কিনা। কারণ ওনার যখন সম্পর্কে টানাপোড়েন চলছিল তখনও উনি একটা জায়গায় জব করতেন বা বেশ দায়িত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন, সেখান থেকে এখন একেবারেই উনি কিন্তু ঘরে বসে বাসায় আছেন, গেছেন। ঘরে বসে গেছেন। তাহলে এখানে কি হলো, তার সক্ষমতা কমে এসেছে বা ওখান থেকে নিজেকে উনি উজ্জ্ব করেছেন, সরিয়ে নিয়ে এসেছেন। এটা অনেক বড় একটা, আসলে আমি বলবো একটা উপসর্গ, যেটা নিয়ে ভাবতে হবে। রাদার ওনারা হয়তো ভাবছেন যে তার আরেকটা বিয়ে দিব কিনা বা আরেকটা কি হবে বা ওনার সাথে যোগাযোগ আছে কিনা, বরঞ্চ এই মানুষটাকে, এই বয়সী একটা মানুষের যেরকম তার কর্মক্ষমতা অনুযায়ী তাকে আরো বেশি এনগেজ করাটার চিন্তা করাটা জরুরি। উনি ওনার মতো করে ভাববেন, ওনার জীবনটাকে উনি যদি ওই মানুষটার সাথে থাকতে চান, ওনার সাথে কথা বলবে, যোগাযোগ করবে, সেখানে যদি অনেক বেশি বাধা আসে, বাধার ক্ষেত্রে কি করে, বাধাটা যখন দেখে যেটা আমার জন্য সমস্যা, তখন মানুষ কোনো না কোনোভাবে যোগাযোগটা স্থাপন করে এবং ওই যোগাযোগে কিছু অসুবিধা হতে পারে। তার থেকে ওনারা যদি নিজেরা কথা বলার থাকে, কিছু বিষয় নিয়ে কথা বলতে, বাধা দেয়াটা খুব যুক্তিযুক্ত হবে না। তার সাথে সাথে সন্তানকে বড় করার ব্যাপারে, যদি এটা আমাদের অ্যাজাম্পশন করার সুযোগ নেই, যেহেতু উনি কাজ করছেন না, তাহলে কি ওই শিশুটির ভরণ পোষণ ওর দাদা দাদি করছেন কিনা? দাদা দিচ্ছেন। তো সেক্ষেত্রে হয়তো ওনাদের একটা ওই জায়গাতে ওনারা মনে করেন যে এখানে আমাদের একটা মতামত আছে, সেটা অবশ্যই আছে, কিন্তু একই সাথে এটা মনে করতে হবে যে ওনার ছেলের ওয়েলবিং উনি যেমন চিন্তা করছেন, ঠিক ওনার ছেলের আবার আরেকটা জেনারেশন, মানে ওনার সন্তানের ওয়েলবিংও কিন্তু ওনার দায়িত্বটা ওনাকে দিয়ে দেওয়া প্রয়োজন আছে। তো উনি যখন দায়িত্বটা নেবেন, ওটার সমাধান করার চেষ্টাটা কিন্তু ওনার নিজের ভিতর থেকে আসবে। আর উনি কিন্তু এখন মানে কিছুই তার করছেন না। মানে ছেলেকে বলা যে তোমার ছেলের দায়িত্ব এবার তুমি নাও, তুমি দেখো, তুমি এই জিনিসগুলো ডিল করো, কিন্তু ডিল করতে গেছে যখন, তখন আবার স্ত্রীর সাথে কথা বলা যাবে না, এই জায়গাগুলো থেকে সরে আসা। সুতরাং উনি যেন একেবারে একটা মুক্ত চিন্তা করে, স্বাভাবিকভাবে চিন্তা করে ডিসিশন নিতে পারেন যে আমি একা থাকবো, আমি সন্তানের যত্ন করব, না আমি আর একজনকে নিয়ে জীবনটা নতুনভাবে শুরু করব, সম্পূর্ণভাবে ওনার জীবন এটা। এবং একজন মধ্যবয়স্ক মানুষ সেই জায়গাটাতে। আরেকটা জায়গা আমি একটু বলবো, যদি ওনার আলোচনা এটা ছিল না, সেখানে বাচ্চাটা আসার পরে জিজ্ঞেস করছে যে তার মায়ের আরেকজন হাজবেন্ড সে কি করছে বা কিছু, এটা কিন্তু এই শিশুটার বিকাশের জন্য, মানে এটা আমি বলবো চরম ঝুঁকিপূর্ণ একটা আচরণ। এটা আমি বোধহয় মিস করে গেছি। হ্যাঁ। বাচ্চাটা কি জিজ্ঞেস করছে? যেমন আমি যখন প্রশ্নটা করছিলাম যে এটা কি আপনাদের ধারণা কিনা যে ওই হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই বা আপনারা কিভাবে জানলেন, হ্যাঁ, হ্যাঁ। তখন উনি বলছিলেন যে বাচ্চার কাছ থেকে শুনেছে। বাচ্চার কাছ থেকে। এটাও কিন্তু ম্যাডাম আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা পাই যে ওই যখন আলাদা হয়ে যায়, তখন ধরেন ওর দাদু বাড়িতে এসে, তখন দাদু বাড়ি থেকে হয়তো ওর মাকে নিয়ে, ওই বাচ্চাটাকে মাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলা হয়। আবার ওই যখন নানা বাড়িতে যাচ্ছেন তখন বাবাকে নিয়ে বলা হচ্ছে। তো এত ছোট একটা শিশু, তার যে মস্তিষ্কের যে বিকাশ হচ্ছে, তার যে চিন্তা, সে জগৎটাকে যেভাবে দেখবে, সেখানে তার সব থেকে কাছে, সব থেকে প্রিয় দুজন মানুষের প্রতি এত নেতিবাচক কথা, এত ঘৃণা, এটা প্রসেস করার, মানে এটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি এতটুকু শিশুর নেই। তো সেক্ষেত্রে ও যে বেড়ে উঠবে, ওকে ভালোবাসলে ভালোবাসাটাই আপনারা প্রকাশ করবেন এবং যে কোনো ক্ষেত্রে জানানো যে আমরা তোমার জন্য আছি, মায়ের ওখানেও যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানিও। তার বাইরে মায়ের ওই হাজবেন্ডকে নিয়ে প্রশ্ন করাটা, এটা খুবই অসঙ্গতিপূর্ণ একটা আচরণ এবং এই বাচ্চাটার জন্য ভালো হবে না। একদমই, কারণ বাচ্চাটা যখন বলেছে যে মালয়েশিয়া গেছে আর কোনো খবর নাই, আসেনি, মালয়েশিয়া বললো না, বলেছে, হ্যাঁ মালয়েশিয়ার কথা বলেছে। তো সেটাতে কিন্তু বাচ্চাও বলতে গিয়ে কিন্তু বাচ্চারও ভিতরে কষ্ট হচ্ছে। এবং ওরা কি এরকম আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাই, অনেক সময় আছে যে ওখানে যে ঠিকই মার সম্পর্কে নেগেটিভ বলছে, আবার এখানে যে বাবা, মানে ওরা ওই একটা অ্যাডজাস্টমেন্ট শিখে যায় যে ওই পিপল প্লিজিং একটা জায়গা থেকে, যে ওদেরকে আমি খুশি করি, তাহলে তো নয়তো ও যদি ওর মাকে নিয়ে একটা কিছু বলে, ওর বাবাই কিন্তু ওখানে কিছু করতে পারছে না, যে আমি আমার সন্তানের স্ত্রীর সাথে কথা বলছি, তো তখন দেখা যাবে যে ওর উপর একটা চাপ আসবে। তো কিছু কিছু জিনিস আছে,
যে ব্যক্তির সমস্যা তাকে বলা যে আমি বাবা মা হিসেবে আমরা আছি, তোমাকে সহযোগিতা করতে চাই, তুমি চিকিৎসার জন্য যাও, কিন্তু মতামতটা খুব বেশি চাপিয়ে দিলে আরেকজন মানুষ স্বাধীনভাবে তার জীবনের ডিসিশনটা নিতে পারে না, এবং তার কিন্তু আসলেই তার যে হিলিং বলি বা গ্রো করা বা তার যে কষ্টের জায়গাটা আছে এটা খুব স্পষ্ট যে সে একটা খুব এমনিতেই তো বাচ্চাটা ডিস্টার্ব, তার উপরে Disturb, আবার হ্যাঁ। প্রশ্নগুলো করলে ও আরো এই বেশি প্রশ্নগুলো disturb। করে, এবং একই সাথে ওর বাবাও তো একটা অস্বস্তিতে পড়ে, বা ওর বাবার ক্ষেত্রে যেটা চিন্তা করছে যে কারো কাছে নিয়ে ঠিক করা যায় কিনা, কারো কাছে অবশ্যই নিতে হবে প্রফেশনাল সাপোর্টের ক্ষেত্রে। আমি বাবারই বলবো- যেতে হবে, ও সে নিজেই যেন জি। ফোন করে যায় এখানে। হ্যাঁ। ওর এখন যে বাবা আমাদেরকে যে মানে জি। বাবা আমাদেরকে যে ফোন করেছেন, এটা তার ছেলের দায়িত্ব কাউকে যোগাযোগ করা। বা ওই যে নিয়ে যাওয়াটা, যেমন 10 বছরের শিশুকে নিয়ে যাওয়া, হ্যাঁ। 6 বছরের শিশুকে নিয়ে যাওয়া, আর উনি 42 এখনো বছরের বলছেন যে আমি ছেলেকে নিয়ে নিয়ে আসতে যাবো, চাই। হ্যাঁ 42 বছরের ছেলেকে নিয়ে যাওয়া ব্যাপারটা তো এক না। ওনার সামনে পারসন উইল হ্যাভ টু টেক দ্য একদম, ইনিশিয়েটিভ। এবং ওনার সামনে অপশনটা দেওয়া যেতে পারে যে এই জায়গায় এটা হতে পারে। হ্যাঁ, তো তুমি ইউ টেক দ্য ইনিশিয়েটিভ আর কি। একদম হ্যাঁ। জি।